আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা যে আমাদের এইচএসসির যে এমসিকিউ গুলা বোর্ড এমসিকিউ সলভ করতেছিলাম এর ধারাবাহিকতার আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা কোষ রসায়নের যত এমসিকিউ আছে এমসিকিউ আমরা সলভ করব। ঠিক আছে, তো তোমাদের আমি রিমাইন্ডার দিয়ে রাখি, আমাদের এইচএসসি তে যত এমসিকিউ আসে সব কিন্তু 3 স্টার কোশ্চেন, এবং আমরা শুধুমাত্র যে ওই এমসিকিউটা সলভ করতেছি এমন কিন্তু না, আমরা হচ্ছে আরো যত ইনফরমেশন আছে সবগুলো কিন্তু দেখতেছি। ঠিক আছে, আচ্ছা প্রথমটা দেখো, কোনটা মনোস্যাকারাইড। তো এটা তোমাদের হচ্ছে বোঝার জন্য বা টাইম বেশি লাগতেছিল লিখতে, এই জন্য আমি হচ্ছে আগে থেকেই একটু লিখে রাখছি প্রথম স্লাইডটা শুধুমাত্র। আচ্ছা মনোস্যাকারাইড দেখো, এখানে কি আছে, রাইবোজ, মল্টোজ, সুক্রোজ আর হচ্ছে সেলোবায়োজ। এখন মল্টোজ, সুক্রোজ এবং সেলোবায়োজ বা যে তিনটা অপশন আছে তিনটাই কিন্তু আমাদের ডাইস্যাকারাইড। ঠিক আছে, মনোস্যাকারাইডটা কি, মনোস্যাকারাইড হচ্ছে সরলতম কার্বোহাইড্রেট যেটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, দুইটা মনোস্যাকারাইড মিলে তৈরি হয় আমাদের ডাইস্যাকারাইড তাহলে মল্টোজ, সুক্রোজ এবং সেলোবায়োজ। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে যে মনোস্যাকারাইড হচ্ছে রাইবোজ। এখন মনোস্যাকারাইডের কার্বন সংখ্যার উপর কিন্তু ভিত্তি করে আবার ডিভিশন বা হচ্ছে আবার কিন্তু ক্লাসিফিকেশন আছে, ভাগ করা আছে, তাই না? তো রাইবোজের কয়টা কার্বন থাকে? 5টা কার্বন, এই জন্য এটাকে কি বলে? পেন্টোজ বলে। এখন দেখো মল্টোজ যেহেতু আমাদের তোমার হচ্ছে ডাইস্যাকারাইড, তাই না? মল্টোজ যেহেতু ডাইস্যাকারাইড তাহলে মল্টোজকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো, মল্টোজকে ভাঙলে কি পাবো? গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ পাবো। সুক্রোজকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ পাবো। এখন এই কয়টা সম্বন্ধে আরো কিছু আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা কি? সুক্রোজ জানি আমরা নন রিডিউসিং সুগার, তাই না? আচ্ছা মল্টোজ কি? মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং, আর সেলোবায়াসটা কি? সেলোবায়াস হচ্ছে রিডিউসিং, তাই না? আচ্ছা রিডিউসিং এর প্রপারটা কি? এটা হচ্ছে তোমার যদি ফ্রি অ্যালডিহাইড, মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, ঠিক আছে, মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, এটাকে তখন এটা রিডিউসিং প্রপার্টি শো করে বা এই বৈশিষ্ট্যটা দেখায়। তো সুক্রোজের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে তার কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, ঠিক আছে, এই জন্য এটা কি? এটা হচ্ছে নন রিডিউসিং। তারপরে মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং, সেলোবায়াস হচ্ছে রিডিউসিং। তো তিনটাই কিন্তু আমাদের ডাইস্যাকারাইড বা তিনটা আলাদা প্রপার্টি বা বৈশিষ্ট্য দেখাইতেছে। আচ্ছা আগেরটা তাহলে কারেক্ট অ্যান্সার কি ছিল? রাইবোজ। এরপর আসো, নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ? দেখো এই যে এখানে যেটা আমরা স্টার্চ দেখতেছি, স্টার্চ, তারপরে সেলুলোজ, তাই না? এই যে সেলুলোজ যেটা আছে, সেলুলোজ হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে, বিটা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে সেলুলোজ। তারপরে স্টার্চটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। আচ্ছা দেখো এই যে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ এগুলো মিলে সেলুলোজ স্টার্চ তৈরি করছে, তাহলে গ্লুকোজ তো আগে তৈরি হইতে হবে, তারপর না তোমার সেলুলোজ এন্ড স্টার্চ তৈরি হবে, তাই না? আগে তো গ্লুকোজকে তৈরি হইতে হবে। তো এই জন্য প্রথম যেটা কাইটিন তো আগে বাদ, তাহলে প্রথমটা কি হবে, মানে প্রথম উৎপাদিত হবে গ্লুকোজ। আচ্ছা এই যে কাইটিন যেটা আমরা দেখতেছি, কাইটিন সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা বলে দিই। কাইটিনটা কি? কাইটিনটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর গঠন করে কাইটিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার কাঁকড়া, লবস্টার, দেখো না, কাঁকড়া লবস্টারের বহিঃকঙ্কাল, বাইরের যে একটা কঙ্কাল বা শেল, এটা গঠন করে কে? এটা গঠন করে কাইটিন। তাহলে কাইটিনের ইউজটা কি? কাইটিন হচ্ছে কোষ প্রাচীর গঠন করে কার? ছত্রাকের। আর এটা কি? কাইটিন হচ্ছে কাঁকড়া এবং লবস্টারের তোমার বহিঃকঙ্কাল গঠন করে। আচ্ছা এখন এই যে সেলুলোজ, এটা তো হচ্ছে বিটা ডি গ্লুকোজ, তাই না? আমরা কিন্তু সেলুলোজকে ভাঙতে পারি না, জানো? সেলুলোজকে ভাঙতে পারি না। কেন ভাঙতে পারি না? কারণ আমাদের সেলুলোজ ভাঙার জন্য একটা এনজাইম প্রয়োজন। আচ্ছা এই এনজাইমটার নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে সেলুলেজ এনজাইম। তো সেলুলেজ এনজাইম কিন্তু আমাদের নাই। সেলুলোজ এনজাইম যেহেতু আমাদের নাই, আমরা হচ্ছে সেলুলোজকে ভাঙতে পারি না। কিন্তু গবাদি পশু যারা আছে তাদের কিন্তু এই মনে করো ছাগলের কিন্তু সেলুলোজ এনজাইমটা আছে, সে সেলুলোজকে এই জন্য খেতে পারে, ঠিক আছে। আর আমাদের সেলুলোজটা হজম হয় না, এই জন্য এটা হচ্ছে রাফেজ হিসেবে ইউজ হয়, এবং কনস্টিপেশনটা দূর করতে বা প্রতিরোধ করতে এটা আমাদের সাহায্য করে। আচ্ছা তো দেখো আমাদের এই যে কোষ রসায়ন চ্যাপ্টার, এটা কিন্তু আমাদের এইচএস এর জন্য নাই, তাই না? শর্ট সিলেবাসে নাই, 25 ব্যাচের, 26 ব্যাচের তো সবই আছে। তো 25 ব্যাচ, তাহলে তোমরা কেন এই চ্যাপ্টারটা সলভ করবা? কেন? কারণ তোমাদের কিন্তু অ্যাডমিশন ফুল সিলেবাসে হবে, তাই না? এবং যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট।
আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ? গ্লুকোজ। এটা আগেরটাও পড়ছি আমরা, গ্লুকোজ। আচ্ছা, এরপর দেখো গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত হয়। আচ্ছা, এটা যদি তোমরা একটু একটু তাড়াতাড়ি বই খুলো তো, এখনই ক্লাসটা পজ করে বইটা খুলো। বইটা খুলে তোমরা যদি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা দেখো, রিং স্ট্রাকচারটা দেখলে দেখবা যে OH-টা প্রথম কার্বনে যুক্ত আছে। ঠিক আছে, OH-টা প্রথম কার্বনে যুক্ত আছে। একটু ছবিটা দেখলে আর কোনোদিন ভুলবা না। তাহলে OH কোথায় থাকে? OH হচ্ছে 1 নাম্বার কার্বনে থাকে। আচ্ছা, এখন 1 নাম্বার কার্বনের কোথায় থাকে? উপরে নাকি নিচে? তাই না? 2 নাম্বার কার্বন তো আগেই বাদ, তাই না? 1 নাম্বার কার্বনের উপরে না নিচে থাকে? 1 নাম্বার কার্বনের নিচে থাকে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কোনটিতে কিটো গ্রুপ থাকে? আচ্ছা, কিটো গ্রুপ থাকে আমরা জানি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটা একে অপরের আইসোমার, C6H12O6, এটা হচ্ছে তাদের ফর্মুলা, বাট দুইটা একে অপরের আইসোমার। তো গ্লুকোজ যেটা, গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড, আর যে ফ্রুক্টোজটা থাকে, ফ্রুক্টোজটা হচ্ছে কিটোন। তাহলে কিটো গ্রুপ থাকে কোথায়? ফ্রুক্টোজে। আর গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড। আর বাকি যেগুলো আছে বাকিগুলো তাহলে কি? বাকিগুলো হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, এই রাইবোজ যেটা আছে, রাইবোজের যে কিটোনটা, কিটোনটা হচ্ছে রাইবুলোজ। গ্লুকোজের যেরকম তোমার হচ্ছে ফ্রুক্টোজ, রাইবোজের হচ্ছে রাইবুলোজ। বুঝছো? কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ গঠন করে? এই যে আমরা সুক্রোজ যখন ভেঙে দেখাইছিলাম কি ছিল? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ছিল। তাহলে গ্লুকোজের সাথে কোনটা যুক্ত হবে? ফ্রুক্টোজ যুক্ত হবে। শেষ। আচ্ছা, এরপরে দেখো কোনটি অবিজারক শর্করা? তাই না, নন রিডিউসিং। একটু আগে আমরা পড়লাম যে রিডিউসিং এবং নন রিডিউসিং পড়লাম। তো এখানে আমরা কি দেখছিলাম যে সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং। কেন? কারণ এর কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই। কই গেল কই? এই যে সুক্রোজ। এরপর দেখো, এরপর কি বলছে? গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোথায়? আমরা জানি যে তোমার যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মনে করো একটা বড় শিকড়। তো কার্বোহাইড্রেটের সরলতম ফর্ম কি? মনোস্যাকারাইড। এখন মনোস্যাকারাইড গুলো একে অপরের সাথে যখন যুক্ত হবে তখনই তো ডাই, অলিগো, পলিস্যাকারাইড এগুলো তৈরি করবে, তাই না? তো এই মনোস্যাকারাইড গুলো একে অপরের সাথে যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। আর এখানে কি হয়? এক অণু পানি বের হয়ে যায়। জিনিসটা এরকম, এখানে মনে করো কার্বন, ঠিক আছে, একটু দেখাই। এখানে আরেকটা কার্বন। তো এই কার্বনে কি আছে? OH আছে। এই কার্বনে কি আছে? OH আছে। তো যখন বন্ধনটা তৈরি হবে তখন কি হবে জানো? তখন এখান থেকে তোমার পানিটা বের হয়ে যাবে। মানে এটা যখন বন্ধন তৈরি করবে, বন্ধন তৈরি করলে কি হবে? এটা এই পাশে দেখাই। আচ্ছা, এই পাশে তাহলে দেখাই। এই যে কার্বন, এই যে কার্বন, অক্সিজেন, অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বের হয়ে গেছে? এখান থেকে দেখো পানিটা কিন্তু মাইনাস হয়েছে। H2O, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বের হয়ে গেছে। তাহলে পানি মাইনাস হয়ে এই যে এইরকম বন্ধন তৈরি করছে, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় কার্বোহাইড্রেটে। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? উদ্ভিদের ভার বহন করে, উদ্ভিদের ভার বহন করে কে? হ্যাঁ, গ্লাইকোজেন। কি? গ্লাইকোজেন হচ্ছে তোমার প্রাণীর সঞ্চিত খাদ্য, মানে সঞ্চিত ফর্ম আর কি। যে কার্বোহাইড্রেটের সঞ্চিত রূপ হচ্ছে গ্লাইকোজেন, এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড তো প্রোটিন গঠন করে, এটা আমরা জানি। আর কোলেস্টেরল হচ্ছে এক ধরনের লিপিড। এটা কি? সেলুলোজ। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের ভার বহন করে, মানে উদ্ভিদের যে গাঠনিক উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, আচ্ছা, এই সেলুলোজ একটু আগে আমরা পড়লাম, এটা কি? বিটা ডি গ্লুকোজ, এটার পলিমার। আচ্ছা, এরপর গবাদি পশুতে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম? ঘাসে কি থাকে? ঘাসে থাকে হচ্ছে সেলুলোজ। আর সেলুলোজকে হজম করে কে? সেলুলেজ, সেলুলেজ। আচ্ছা, এই যে দেখো সেলুলেজ এটাকে হজম করে, এটা কিন্তু আমরা পড়ে আসছি। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি পেশির কাজে শক্তি যোগায়? আচ্ছা, নিচের কোনটি পেশির কাজে শক্তি যোগায়? এখন পেশিতে কি জমা থাকে জানো? পেশিতে হচ্ছে, এটা কিন্তু পরিপাক চ্যাপ্টারে সুন্দর করে আছে, যখন আমাদের শরীরে গ্লুকোজ বেশি হয়ে যাবে, গ্লুকোজ বেশি হয়ে যাবে বলতে যেটা আমাদের এখন কাজে লাগতেছে না, তাই না? গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হয়ে যায়। এখন যদি এক্সট্রা গ্লুকোজটা প্রথমে কোথায় জমা হবে? প্রথমে হচ্ছে তোমার লিভারে জমা হবে, তারপর যদি না হয় তাহলে সেগুলা চর্বি আকারে আবার জমা হবে। মানে প্রথমে গ্লাইকোজেন হিসেবে জমা হবে। তো লিভারের ক্যাপাসিটি হচ্ছে 6%। তো এই 6% সে গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে পারে। এরপর
পুরো লিভারের আর কি। এখন 6% কিন্তু ফিল আপ করে ফেলছে, লিভারের 6% তোমার দখল হয়ে গেছে গ্লাইকোজেন দিয়ে। এরপরে কি হবে, এরপরে তোমার গ্লাইকোজেন না হয়ে সেটা চর্বি গঠন করবে, ঠিক আছে, চর্বি গঠন করবে। কিন্তু এটা কোথায়, এটা হচ্ছে লিভারে। কিন্তু আরেক জায়গায় কিন্তু গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, সেটা কোথায়, পেশিতে। আর পেশিতে যখন তুমি কাজ করবা, তোমার শক্তি প্রয়োজন, এই গ্লাইকোজেনটা ভেঙে তখন আবার তোমাকে গ্লুকোজ সাপ্লাই দিবে, ঠিক আছে। তাহলে এই গ্লাইকোজেনটা কোথায় থাকে, পেশিতে থাকে, এবং পেশিতে এর গ্লাইকোজেনটা গ্লুকোজে ভেঙে তারপর তোমাকে শক্তি দিবে। আমার মুখের কথাগুলো শোনো, তাহলে কিন্তু অনেকগুলো এমসিকিউ এখান থেকে হয়ে যাবে। এরপর দেখো, প্রোটিন গঠনে অংশগ্রহণ করে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি, মুখস্থ পড়া 20টা। এটা আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যখন সলভ করছি তখন এই কোশ্চেনটা পাইছি, দেখছো। আচ্ছা, অক্সালো অ্যাসিডে কার্বন সংখ্যা কত? অক্সালো অ্যাসিডের যদি আমরা সংকেতটা দেখি, C4H4, সরি H4 হবে O5, C4H4O5, ঠিক আছে। এই C4H4O5 এখানে কার্বন সংখ্যা কত, তো কত দেখো তো, 4টা। তাহলে কার্বন সংখ্যা কত হবে, 4টা হবে। আচ্ছা, এরপর দেখো, পেপটাইড বন্ধন কোন যৌগে দেখা যায়? দেখো, মনোস্যাকারাইড গুলো এক অপরের সাথে যুক্ত হয়ে তোমার যে কার্বোহাইড্রেট গঠন করছে। এখন প্রোটিন গঠনের ইউনিটটা কি, অ্যামিনো অ্যাসিড। এবং অ্যামিনো অ্যাসিড গুলো যে এক অপরের সাথে এই বন্ধন গঠন করবে, এই বন্ধনের নাম কি, পেপটাইড বন্ধন। তাহলে অ্যামিনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ধন তৈরি করার মাধ্যমে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এরপর আসো, ডিমের সাদা অংশে কোন জাতীয় প্রোটিন থাকে? আচ্ছা, তোমরা একটা জিনিস বারবার গুলায় ফেলো, বা আমারও এটা হইতো, যে তোমার ডিমের সাদা অংশে কোথায় কোনটা থাকে, আর ডিমের কুসুমে কোন প্রোটিনটা থাকে, এই দুইটা বারবার গুলায় যাইতো, তাই না। এখন এটা আমি কেমনে মনে রাখতাম, দেখো, গ্লোবিউলিন, গ্লোবিউলিনের সাথে কি একটু মানে হচ্ছে গোল গোল কথাটা আসছে, তাই না, গোল কথাটা এরকম একটু যাইতেছে গ্লোবিউলিনের সাথে। তাহলে ডিমের যে কুসুমটা, ডিমের কুসুমের আকৃতি কিন্তু গোল। তাহলে গ্লোবিউলিন কোথায় থাকবে, গ্লোবিউলিন থাকবে ডিমের কুসুমে, ডিমের কুসুম, ঠিক আছে, ডিমের কুসুম। তাহলে বাকি থাকলো কি, ডিমের সাদা অংশ, বাকি থাকলো আরেকটা কি, অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন কোথায় থাকবে, ডিমের সাদা অংশে থাকবে। আর গ্লোবিউলিন কোথায় থাকবে, ডিমের কুসুমে থাকবে, বুঝছো। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে, আবার তো কই গেল, অ্যালবুমিন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, ডিমের কুসুমে, এই তো পেয়ে গেছি। তাহলে দেখছো দুইটা এমসিকিউ কিন্তু আসছে, মানে একই টাইপের বলতে ওই একই জায়গা থেকে দুইটা এমসিকিউ তোমাদেরকে কনফিউশন দেওয়ার জন্য আসছে, এবং এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কুসুমে কি থাকে, কুসুমে থাকে হচ্ছে গ্লোবিউলিন, ওই যে গোল গোল, ওটা দ্বারা আমরা মনে রাখতেছি। এরপর ধানের অরাইজিন, এটা হচ্ছে কোন ধরনের প্রোটিন? আচ্ছা, ধানের অরাইজিন এর সাথে কিন্তু এটা কি, এটা হচ্ছে আমাদের একটা গ্লুটেলিন, তাই না, গ্লুটেলিন ধরনের প্রোটিন। এই গ্লুটেলিন ধরনের প্রোটিন এটা কোথায় পাওয়া যায়, ধানের অরাইজিনে পাওয়া যায়। এবং গ্লুটেলিনে আরেকটা কি থাকে, গ্লুটেলিন থাকে, গ্লুটেনিনও থাকে। বুঝুনি হয়তো, আরেকবার বলতেছি, দেখো, এই যে দেখো, অরাইজিন একটা প্রোটিন আছে না, অরাইজিনের মতন গ্লুটেনিন, এটাও হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের গ্লুটেলিন। মানে গ্লুটেলিনের এক্সাম্পল হচ্ছে দুইটা, একটা হচ্ছে অরাইজিন আর একটা কি, গ্লুটেনিন। বুঝছো, এবার বুঝছো। তাহলে অরাইজিন, গ্লুটেলিন, বইটা খুলবা, দেখবো যে গ্লুটেলিনের এক্সাম্পল দুইটা আছে, একটা হচ্ছে অরাইজিন আর একটা হচ্ছে গ্লুটেনিন। আর এটা হচ্ছে গ্লুটেলিন, গ্লুটেলিনের মধ্যে গ্লুটেনিন পড়তেছে। আচ্ছা, এরপর দেখো, কোন কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়, ঠিক আছে, বার্লি থেকে পাওয়া যায়, বার্লি থেকে, এই যে হরডেন, এটা হচ্ছে বার্লি থেকে পাওয়া যায়, বুঝছো। আচ্ছা, এখন এই যে বার্লি থেকে যে তোমার হচ্ছে হরডেনটা পাওয়া যাইতেছে, তো এটা তোমার হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে, যে বার্লি থেকে পাওয়া যাইতেছে হরডেন। এই হরডেনটা হচ্ছে প্রোটিন, এটা পাওয়া যায় কোথায়, বার্লিতে। এখন তোমার কিন্তু পরের কোশ্চেনটা আসি, দেখি, অ্যালকোহলে দ্রবীভূত। আচ্ছা, এই যে এই বার্লি হরডেন আছে, হরডেনটা কোন টাইপের জানো, হরডেনটা হচ্ছে এক প্রকার প্রোলামিন, বুঝছো। হরডেনটা কি এক প্রকার প্রোলামিন, হরডেনটা কি এক প্রকার প্রোলামিন। আচ্ছা, এই প্রোলামিনটা সম্বন্ধে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে হবে, সেটা কি, এই প্রোলামিনটা হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত, বুঝছো। এই প্রোলামিনটা কি, প্রোলামিনটা হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত।
আচ্ছা, এই অ্যালকোহলের দ্রবীভূত, এটা কিন্তু প্রোলামিন সম্বন্ধে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, আর পরেরটাতে যাই, অ্যালকোহলের দ্রবীভূত এই যে প্রোলামিন। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি বলছে, নখে কোন প্রকার প্রোটিন থাকে। আচ্ছা, নখে শুধু কি নখে থাকে? নখে থাকে, চুলে থাকে, তাই না? এইগুলোতে কোন প্রকার প্রোটিন থাকে? এটাতে থাকে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে, এটাতে কোনটা থাকে? স্ক্লেরোপ্রোটিন। এরপর আসো, একটু ফাস্ট করাইতেছি। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো এক ধরনের যুগ্ম প্রোটিন। আচ্ছা, যুগ্ম প্রোটিন জিনিসটা কি? যুগ্ম প্রোটিন হচ্ছে তোমার প্রোটিন থাকবে প্লাস একটা অপ্রোটিন অংশ থাকবে। ঠিক আছে, প্রোটিন থাকবে, তার সাথে একটা অপ্রোটিন অংশ থাকবে। এখন যুগ্ম প্রোটিনের কিন্তু অনেক ধরনের এক্সাম্পল আছে, তো অনেক ধরনের মানে অনেকটা ক্লাস আছে, মানে ক্লাসিফিকেশন যেটা বলে আর কি। তো যুগ্ম প্রোটিনের কোন টাইপটা হচ্ছে হিমোগ্লোবিন? যুগ্ম প্রোটিনের হচ্ছে ক্রোমোপ্রোটিন। ঠিক আছে, যুগ্ম প্রোটিনের ক্রোমোপ্রোটিন এই ক্লাসিফিকেশনে হিমোগ্লোবিন পড়তেছে। এখন ক্রোমোপ্রোটিন, কেন ক্রোমোপ্রোটিন নাম দিলাম? কারণ সে কালারফুল। ঠিক আছে, হিমোগ্লোবিনের কালার কি? লাল। হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের কালার লাল হয়েছে, তাই না? তাহলে হিমোগ্লোবিনটাকে এক ধরনের ক্রোমোপ্রোটিন, কালার দিতেছে এজন্য। আচ্ছা, ইনসুলিন কি? ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন, এটা তো আমরা জানি। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে হরমোন। আচ্ছা, এখন আমরা জানি আমাদের শরীরে যত হরমোন আছে, এনজাইম আছে, সবগুলাই কি? প্রোটিন। তাহলে ইনসুলিনটা হচ্ছে প্রোটিন। এরপর আসো, মোম এক প্রকার। আচ্ছা, মোম এক প্রকার কি? প্রোটিন, শর্করা, জৈব অ্যাসিড নাকি লিপিড? এটা তো সবাই জানো। মোমটা কি? মোমটা হচ্ছে লিপিড। এরপরে নিচের কোনটি ফসফোলিপিড? আচ্ছা, ফসফোলিপিডের গঠন কি জানো? ফসফোলিপিড কিভাবে গঠন হয়েছে? ফসফোলিপিড গঠন হয়েছে ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে গ্লিসারল, এই দুইটা মিলে তো লিপিড গঠন হয়, কিন্তু ফসফোলিপিড হওয়ার জন্য এক্সট্রা একটা পার্ট থাকতে হয়, সেটাকে বলে ফসফেট। ঠিক আছে, ফসফেট, ফসফেট গ্রুপটা থাকলে তখন এটাকে বলবো আমরা ফসফোলিপিড। ঠিক আছে, এখন এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পলটা হচ্ছে লেসিথিন। বুঝছো? লেসিথিনের সাথে আর কি কি ফসফোলিপিড হইতে পারে? ফসফোলিপিডের এক্সাম্পল শুধু লেসিথিন না, তার সাথে কি? লেসিথিনের সাথে আছে সেফালিন, আর কি আছে? প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন, আর এটা হচ্ছে প্লাজমালোজেন। এটা হচ্ছে এক্সাম্পল, আর এটা হচ্ছে ফসফোলিপিডের গঠন। এরপর আসি, এরপরটা কি বলছে? কোনটি উদ্ভূত লিপিড? আচ্ছা, উদ্ভূত লিপিড মানে কি? যৌগিক একটা লিপিড থেকে তার যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে যে লিপিড পাবো সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। মানে কি? এটা মনে করো একটা যৌগিক লিপিড, আচ্ছা, তাহলে এটার আমরা কি করছি? এটার আমরা আদ্র বিশ্লেষণ করছি। আদ্র বিশ্লেষণ করছি, তাহলে আমরা যে লিপিডটা পাবো সেটা কোন কোন ধরনের লিপিড হবে? সেটা হবে হচ্ছে এই যে উদ্ভূত লিপিড। ঠিক আছে, আচ্ছা, এই উদ্ভূত লিপিড, এটার এক্সাম্পলটা কি? এটার এক্সাম্পল হচ্ছে এই যে রাবার। রাবার হচ্ছে এক ধরনের উদ্ভূত লিপিড। আচ্ছা, এরপর আসো, কোলেস্টেরল সম্পর্কে কোন তথ্যটি সঠিক? ঠিক আছে, কোলেস্টেরল নিয়ে কোনটা সঠিক হয়েছে এখানে দেখো। আচ্ছা, রক্তে এলডিএল কত থাকা না? এটা হচ্ছে কম থাকা। ঠিক আছে, কম। আচ্ছা, রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর? আচ্ছা, কম থাকলে কি ক্ষতিকর? না। এলডিএল যদি কি হয়? এলডিএল যদি বেশি থাকে তাহলে ওটা কি হবে? ক্ষতিকর হবে। আর এইচডিএল যদি বেশি থাকে ওটা কি হবে? আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এইচডিএলটা ভালো আর এলডিএলটা ক্ষতিকর।
কি থাকলে, বেশি থাকলে। এখানে কি বলছে, কম, তার মানে এটা আমাদের ভুল, এটা ঠিক না। তারপর দেখো, পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের রক্তে এলডিএল বেশি থাকে না, পুরুষের রক্তে এলডিএল বেশি থাকে। পুরুষের রক্তে এলডিএল বেশি থাকে বলে পুরুষের হার্টের সমস্যাগুলো বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা জানি যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এটা সম্বন্ধে তো আমরা জানি, করোনারি থ্রম্বোসিস। আচ্ছা, তো এই এলডিএলটাই কিন্তু করোনারি থ্রম্বোসিস ঘটাইতেছে, তাই না? তো এটার কারণে তো মেনলি তোমার হার্টের যে অক্সিজেন সাপ্লাই বা রক্ত সাপ্লাইটা পাইতেছে না, এরপরে হার্ট তোমার কি হইতেছে, হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেছে। এখন এটা কেন হয় পুরুষে, কারণ পুরুষের এলডিএলটা বেশি থাকে, আর এলডিএলটা আমাদের জন্য ক্ষতিকর, বুঝছো? পুরুষে বেশি থাকে, নারীতে না। রক্তের উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়, হ্যাঁ এটা আমাদের কারেক্ট, ঠিক আছে। এটাও কিন্তু ভুল, করোনারি থ্রম্বোসিস হয় কোলেস্টেরল বেশি থাকার কারণে। আচ্ছা, এটা দেখো, এটি এক ধরনের যৌগিক লিপিড। কোলেস্টেরল যৌগিক লিপিড না, এটা হচ্ছে এক ধরনের উদ্ভূত লিপিড, বুঝছো, কোলেস্টেরল। আচ্ছা, এরপরে এলডিএল কোন জাতীয় রাসায়নিক উপাদান? এলডিএলটা হচ্ছে এক প্রকার স্টেরয়েড, বুঝছো, এলডিএলটা কি এক প্রকার স্টেরয়েড। আচ্ছা, এরপরে আসি, এলডিএলটা স্টেরয়েড, এবং স্টেরয়েড আমাদের জন্য কিন্তু ক্ষতিকর। এরপর দেখো, রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? আচ্ছা, আমরা জানি যে অ্যাডমিশনে তোমাদের যে নাম্বার থাকে, নাম্বারটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, বুঝছো। নাম্বার বা সংখ্যা দিয়ে অত বেশি আসে না, 100টার মধ্যে 2 থেকে 3টা আসে। এখন তাহলে আমরা কোন সংখ্যাগুলো পড়বো? এই যে এইরকম সংখ্যাগুলো আমরা পড়বো, যেগুলো অলরেডি এইচএসসি তে আসছে, ঠিক আছে। যেগুলো অলরেডি এইচএসসি তে আসছে, এই সংখ্যাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার কি? 0.15 থেকে 1.20। এটা তো মুখস্থ পড়া, এটা তো আসলে বোঝার কিছু নাই, তাই না? তাহলে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত রক্তে? 0.15 থেকে 1.20। তুলসী, পুদিনা ও পাইন উদ্ভিদ থেকে কোন লিপিড পাওয়া যায়? আচ্ছা, কি বলছে এটা? তুলসী, পুদিনা ও পাইন থেকে কোন লিপিড পাওয়া যায়? আচ্ছা, এটা থেকে কি পাওয়া যায়? এটা থেকে পাওয়া যায় তোমার হচ্ছে এটা থেকে পাওয়া যায় হচ্ছে টারপিন, বুঝছো, টারপিন। এখান থেকে সুগন্ধি তৈরি হয়, মানে টারপিনয়েড, যেটা টারপিনয়েড থেকে তোমার সুগন্ধি তৈরি হয়। আচ্ছা, এরপর আসি, নিচের কোনটি উদ্ভিদের সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়? এই যে এটা চলে আসছে, আমরা এই যে টারপিনয়েড থেকে আমাদের সুগন্ধি তৈরি হয়, বুঝছো। আচ্ছা, এরপর আসি, ক্যারোটিনয়েড হলো, আচ্ছা ক্যারোটিনয়েড কি মিনারেল, কার্বোহাইড্রেট, লিপিড নাকি প্রোটিন? আচ্ছা, ক্যারোটিনয়েড যেটা, এটা আমাদের লিপিড, তাই না? এটা আমরা জানি। কিন্তু এই যে আমরা ক্যারোটিনয়েড পড়তেছি, এই ক্যারোটিনয়েড সম্বন্ধে আরো কয়েকটা এমসিকিউ আমাদের জানতে হবে। সেটা কি? এই ক্যারোটিনয়েড, এটা হচ্ছে যে বিটা ক্যারোটিন, এটার এক্সাম্পল, বুঝছো। এই বিটা ক্যারোটিনের কাজ কি? এ হচ্ছে কি করে, এটা হচ্ছে তোমার রডোপসিন তৈরি করে। বিটা ক্যারোটিন কি করে? রডোপসিন তৈরি করে। এই রডোপসিনটাই কিন্তু আমাদের দেখতে সাহায্য করতেছে, মানে দৃষ্টিশক্তির জন্য এই রডোপসিনটা দায়ী, তাই না? তাহলে এই রডোপসিন কে তৈরি করে? এই রডোপসিন তৈরি করে হচ্ছে এই যে তোমার হচ্ছে ক্যারোটিনয়েড বা এই যে বিটা ক্যারোটিন, বুঝছো। আচ্ছা, আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণে সাহায্য করে। তাহলে এই দুইটা কিন্তু আমাদের তোমার হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। এরপর দেখো, এনজাইমের প্রকৃতি কিরূপ? আচ্ছা, আমরা অপশন হচ্ছে দুইটা, কলয়েড নাকি তোমার হচ্ছে ক্রিস্টালয়েড, ঠিক আছে। কলয়েড নাকি ক্রিস্টালয়েড, এই দুইটার মধ্যে একটা হবে, এটা আমরা সবাই জানি। এখন দেখো, ক্রিস্টালয়েডের কিন্তু আকার অনেক ছোট, ঠিক আছে, আর কলয়েডের আকার বড়। ক্রিস্টালয়েড এবং কলয়েডের মধ্যে পার্থক্যটা কি জানো? দুইটা, একটা হচ্ছে তোমার ক্রিস্টালয়েডটা হচ্ছে আকার অনেক ছোট, কলয়েডের আকার বড়। বাকি অনেক পার্থক্য আছে, আরেকটা পার্থক্য আমাদের জানতে হবে। সেটা কি? এটা হচ্ছে ক্রিস্টালয়েডটাকে ডায়ালাইজিং মেমব্রেন বা ডায়ালাইসিস করে আলাদা করা যায়, কিন্তু কলয়েডটাকে করা যায় না। কেন? কারণ কলয়েডের আকার বড় হওয়ার কারণে সে ডায়ালাইজিং যে মেমব্রেনটা ভেদ করে যায় না, বুঝছো। আর এটাই কিন্তু ওই যে হিমোডায়ালাইসিস, তারপর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ওইখানে ইউজ হয় এই মেকানিজমটাই। আচ্ছা, যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ যদি অধাতব পদার্থ হয় তাহলে তাকে কি বলে? আচ্ছা, যুগ্ম প্রোটিন কিভাবে গঠিত হয়? যুগ্ম প্রোটিন একটা থাকে তার প্রোটিন অংশ, আরেকটা থাকে তার
নন প্রোটিন অংশ, ঠিক আছে। এখন এই যে প্রোটিন অংশ যেটা এনজাইমের, এটাকে বলা হয় অ্যাপো এনজাইম, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাপো এনজাইম। এবং নন প্রোটিন অংশ, ধরো এই যে নন প্রোটিন অংশ যেটা আছে, এই নন প্রোটিন অংশ যদি তোমার জৈব হয়, মানে তোমার হচ্ছে জীবিত পদার্থ দিয়ে যেগুলো তৈরি, মানে জৈব, ঠিক আছে, বা জীব থেকে যেগুলো পাওয়া যায়। আচ্ছা, যদি জৈব হয় তাহলে এটা কি হবে? জৈব হলে এটার নাম হচ্ছে কো এনজাইম হবে, বুঝছো? আর যদি নন প্রোটিন অংশ এটা যদি ধাতব হয় তাহলে নাম কি হবে? কোফ্যাক্টর হবে, বুঝছো? কোফ্যাক্টর এটা। আচ্ছা, তাহলে এটা কি বলছে? ধাতব। ধাতব মানে কি? তাহলে এটা কোফ্যাক্টর। আচ্ছা, এরপর দেখি অপ্রোটিন অংশ যদি জৈব হয়, তাহলে জৈব হলে আমরা একটু আগে পড়লাম, তাহলে কি হবে? এটা কো এনজাইম হবে, ঠিক আছে, গত যেটা দেখতে পাইতেছো কো এনজাইম। এরপর দেখো কাজের দিক থেকে নিচের কোন জোড়ার সদস্যরা সব থেকে বেশি সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, ডিএনএ সাথে এফএডি, তারপর হচ্ছে আরএনএ সাথে এডিপি, ডিএনএ সাথে এটিপি, এগুলার থেকে সব থেকে দেখো তো মিল কোথায় পাওয়া যায়? এই যে যদি আমরা ক নাম্বার অপশনটাতে দেখি, ক নাম্বার অপশনে কি দেখতেছি? এডিপি আর এটিপি আছে, তাই না? আচ্ছা, এডিপি এটিপির মধ্যে পার্থক্য কিসে? ফসফেট গ্রুপে, ফসফেট গ্রুপে মানে ফসফেটে। তোমার এডিপি সাথে ফসফেট বিক্রিয়া করে এটিপি তৈরি করে, আর এটিপি যখন ভেঙে তোমার শক্তি উৎপাদন করে, সেখানে আবার একটা ফসফেট তৈরি হয়, এডিপি প্লাস ফসফেট তৈরি হয়, তাই তো? আচ্ছা, তাহলে সে এই যে কাজ, মানে শক্তি উৎপাদন করতেছে, আবার হচ্ছে শক্তি জমা রাখতেছে, এই যে এটা একটা কাজ, এটাতে একে অপরের উপর নির্ভরশীল তারা। কোন বিজ্ঞানী তালাচাবি মতবাদ দিছেন? আচ্ছা, তালাচাবি মতবাদটা কি? তালাচাবি মতবাদটা হচ্ছে তোমার এনজাইম যেটা ছিল, এনজাইমের কিন্তু অ্যাক্টিভ সাইটের মাধ্যমে সে সাবস্ট্রেটে বসে, তাই না? সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে। তো এনজাইম এবং সাবস্ট্রেট যেটা আছে একে অপরের সাথে তারা কিন্তু বন্ধন করতেছে না, এটাকে বলা হচ্ছে তালাচাবি মতবাদ। এবং এটা থেকে আমাদের কি জানতে হবে? অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান, যেটা অ্যাক্টিভ সাইট, আরেকটা নাম কি? সক্রিয় স্থান। অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থানের মাধ্যমে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে। আর এটা কে বলছে? এমিল ফিশার। এরপর দেখো নিচের কোনটি বিজারিত? আচ্ছা, বিজারিত কোনটা হবে? যেখানে H প্লাস একটা বেশি থাকবে, তাই না? আচ্ছা, কোথায় আছে? আর কোথাও না, এই যে দেখো NADH প্লাস H প্লাস, এটা হচ্ছে বিজারিত, বুঝছো? এটা হচ্ছে বিজারিত। এরপর দেখো নিচের কোন লিপিডটি পরিপাককারী এনজাইম? পরিপাককারী এনজাইম, পরিপাককারী এনজাইম কোনটা হবে? পরিপাককারী এনজাইম হবে এই যে লাইপেজ, বুঝছো? পরিপাককারী এনজাইম কোনটা হবে? পরিপাককারী লিপিড পরিপাককারী, লিপিড পরিপাক করে কে? লাইপেজ। আচ্ছা, এটা আমরা জানি, এটা নিয়ে আর কিছু বললাম না বেশি। এরপর দেখো কোন এনজাইমটা, এনজাইমের মানে কোনটি এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় দেয়? এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় ম্যাগনেসিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ, Mg2+, Mn2+। ভালো করে এটা মুখস্থ করে নাও, Mg2+, Mn2+, এই এনজাইমের কার্যক্ষমতা বাড়ায়। এখানে দেখো তো কি আছে? এই যে Mn আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফার্মেন্টেশন আসলে কি ঘটে? ফার্মেন্টেশনে কি হয় জানো? এই যে গ্লুকোজ, গ্লুকোজ এটা কি হয়? ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তো এখানে একটা এনজাইম কাজ করে, এনজাইমটার নাম হচ্ছে জাইমেজ। এনজাইমটার নাম কি? জাইমেজ। আচ্ছা, তাহলে এখানে কি চাইছে দেখো, এখানে হচ্ছে কোনটি সঠিক? এটা এই যে জাইমেজ এনজাইমের প্রভাবে ঘটে, বুঝছো? আচ্ছা, এরপরে আসি। এরপর হচ্ছে মানুষের চোখের স্থানীয় অপারেশনে কোন এনজাইমটা ব্যবহৃত হয়? ঠিক আছে। আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিনের মাধ্যমে চোখের লেন্সে যে তোমার ছানির অপারেশনটা করে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এই চ্যাপ্টারটা আমাদের এইচএসসি তে নাই, বাট
অ্যাডমিশনের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, যেগুলো এমসিকিউ বললাম এগুলো তো ইম্পর্টেন্ট। এখান থেকে আর কি আছে? এখান থেকে হচ্ছে তোমার অবশ্যই কার্বোহাইড্রেটের তুমি যে প্রকারভেদের প্রত্যেকটা এক্সাম্পল পড়বা, ঠিক আছে? এরপর ভিতরে দু একটা তোমার ইম্পর্টেন্ট আছে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে মানে ভিতরে লাইনগুলোতে, বাট প্রত্যেকটার এক্সাম্পল জানতেই হবে, বুঝছো? সেম টু সেম প্রোটিনের যে ক্লাসিফিকেশনের সবগুলো এক্সাম্পল তোমাকে জানতে হবে। লিপিডের ক্লাসিফিকেশনের এক্সাম্পল তোমাকে জানতে হবে। তারপর এনজাইমের ইউজ জানতে হবে, এনজাইমের প্রভাবক এটা সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? এবং এনজাইমের যে ওই যে তোমার হচ্ছে প্রোটিন অংশ অপ্রোটিন অংশ এগুলো তো আমি বলে দিছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা।